ভাইয়া, তুমি ওকে মাছ কেন বলছো? সম্মান দিয়ে কথা বলো ওকে। ছোট বাবুটা এমনিতে মারা গেছে, দেখতে পাচ্ছ না তুমি? ওকে আমি বাগানে সুইমিং পুলে ছেড়েছিলাম থাকার জন্য, কিন্তু কে জানি এটাকে মেরে দিয়েছে। নাক টেনে টেনে কান্না করতে করতে আমার এমন কথা আয়ান ভাই শান্ত সুরে বলে উঠল, আচ্ছা ঠিক আছে, আরিফ আর মাছ বলবে না তোমার ছোট বাবুটাকে, ওকে? কিন্তু তুমি এখন কান্না করো না, কেমন? আমি তোমাকে কাল আর অনেকগুলো চালাক ফিশ এনে দিব। এখন এই মাছটাকে, মানে এই ছোট বাবুটাকে ফেলে দিতে কাউকে বলে দিচ্ছি, ঠিক আছে? আয়ান ভাইয়ের কথা ঝটপট করে বলে উঠি, ফেলে দিবে মানে এটাকে কবর দিতে হবে নতুন করে। এতপর যথারীতি নিয়মে আমার ফিশটাকে কবর দিয়ে হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছি আমি। আয়ান ভাইয়া আরিফ ভাইয়া, আমি ফিশটাকে ফুল দিয়ে আয়ান ভাইয়াকে কান্না করতে করতে ইশারা করলাম ওনার হাতে ফুলগুলো দিতে, সাথে ফিশটার জন্য 2 লাইন বলতে। আয়ান ভাইয়া হাতে থাকা ফুলগুলো কবরের ওপর রাখতে রাখতে বলে উঠে, এই ফিশটা ফিশ ছিল না, এটা একটা ছোট বাবু ছিল, সাথে অনেক চালাক ছিল মাছটি। আমার মাছটিকে অনেক স্মরণ করব। আয়ান ভাইয়া মাছ বলতে আমি চোখ করুণ চোখে তাকাই ওনার দিকে। উনি আমার এমন করে তাকানো দেখে বুঝতে পারে উনি কি ভুল করেছে, তাই আস্তে করে এক হাতে নিজের কান ধরে সরি বলে ওঠে। আর আরিফ ভাই পাশে দাঁড়িয়ে নিজের মতো করে ফোন টিপছে। ভাইয়া এদিকে কোনো খেয়ালই নেই। আমি আরিফ ভাইয়ার দিকে তাকাতে আয়ান ভাইয়াও আমার সাথে সাথে আরিফ ভাইয়ার দিকে তাকায়। ভাইয়াকে বিয়ে খেলি দেখে আয়ান ভাইয়া আমার দিকে আবারও তাকিয়ে থেকে জোরপূর্বক একটা হাসি দিয়ে নিজের হাতে কবজি দিয়ে গুঁতো দেয় আরিফ ভাইয়ার পেটে। গুঁতো খেয়ে চমকে উঠি, পাশে তাকাতে আয়ান ভাইয়া ইশারা করে বলে কি করতে হবে। ভাইয়ার সাথে সাথে হাতে থাকা ফুলগুলো দেওয়ার জন্য তাকাতে মুখটা চুপসে যা মুহূর্তে, কারণ আরিফ ভাইয়া নিজের হাতে রাখা ফুলগুলো ইচ্ছে করে কষলে নষ্ট করে ফেলেছে তাই। আর আরিফ ভাইয়া এক পলক আমার দিকে তাকিয়ে থেকে আস্তে করে ফুলগুলো কবরটার উপর রাখে, পরে সোজা হয়ে দাঁড়িয়ে নিজের মতো করে ফিশটার জন্য 2 লাইন বলার জন্য বলে ওঠে, মাছটা অনেকটা ছোট ছিল, আর একটু বড় হলে ভালো হতো, অনেক মজার মজার ডিশ রান্না করে খাওয়া যেত। যা, এমন খেতে পারছি না আমার ছোট হওয়াতে। আর মাছ ফ্রাই করে খেলে অনেক টেস্ট হয়। মাছ দিয়ে আমরা অনেক কিছু বানাতে পারি, কিন্তু এই মাছটি দিয়ে কিছুতেই রান্না করতে পারিনি। আমরা এতে করে অনেকটা দুঃখ প্রকাশ করছি আমি। এইটুকু বলে থেমে যায় আরিফ ভাইয়া। পরে কিছু একটা ভেবে আরিফ ভাইয়া ভুরু কুচকে আয়ান ভাইয়ের দিকে তাকিয়ে বলে ওঠে, আয়ান আমার এই মাছটাকেও তো ফ্রাই করে খেতে পারতাম, ছোট মাছ তো ফ্রাই করা যায় না। আর বাকি কথাগুলো বলার আগে আরিফ ভাইয়া দৃষ্টি আমার ওপর পড়তেই মুহূর্তে চুপ করে যায়। পরে আরিফ ভাইয়া দ্বীপে অপার দৃষ্টিতে তাকিয়ে থেকে আমতা আমতা করে বলে ওঠে, ইয়ে মানে ঋতু, আমি তো ভালো ভালো কথা বলছিলাম তোর ছোট বাবুটাকে নিয়ে, তুই। আরিফ ভাইয়া বাকি কথাগুলো বলার আগে আমি শব্দ করে ভ্যা ভ্যা করে আমার কান্না করে উঠে পড়ে। কান্না করতে করতে বলে উঠে, ভাই তুমি আমার ছোট বাবুর ফিশটাকে অপমান করার কথাগুলো বললে, ওর সম্পর্কে ভালো ভালো কথা না বলে। আয়ান ভাইয়া আরিফ ভাইয়ার পেটে আবারও গুঁতা মেরে আমাকে সান্ত্বনা দিতে, তার আগে আমি কাউকে কিছু বলতে না দিয়ে নিজের মতো করে হনহন করে কান্না করতে করতে ভিতরে চলে আসি। শুনবো না আর ওদের কথা? কিভাবে পারলো আমার ছোট ফিশটাকে অপমান করতে? আজ নেহাপুর বিয়ে, চারিদিকে ঝকমকে কড়াকড়ি লাইটিং, মনোমুগ্ধকর ডেকোরেশনের সাথে সবাই জনবিয়ে আনন্দ নিয়ে মেতে আছে। আমিও তাদের একজন, আনন্দ মেতে উঠেছি। নেহাপুর বিয়ে বলে কথা। ডিপ নীল রঙের একটা লেহেঙ্গা পরেছি আমি, সাথে হালকাভাবে সেজেগুজে ও নিলাম। নেহাপুকে ডিপ লাল লেহেঙ্গা সাজানো হয়েছে বউ বলে কথা। দাদির সাথে বিয়ে স্টেজের সামনে যেতেই পড়ল আয়ান ভাইয়া, আরিফ ভাইয়া, দাদা চান এবং ফুপাকে দ্বারা উনি খুব ব্যস্ততার সাথে কাজ করে চলছে আপুর বিয়ের জন্য। আমি সবাই এক পলক দেখে চারপাশে উকি ঝুঁকি মেরে ওনাকে খোঁজার চেষ্টা করে চলছি। আজও কোথায় ওনাকে দেখতে না পেয়ে হতাশ হলাম আমি। খানিক বাদে ফয়সাল ভাইয়া এসে পড়ে। ফয়সাল ভাইয়া আসতে নিহা আপুকে স্টেজে ভাইয়ের পাশে বসানো হয়। আমি বেশ মনোযোগ সহকারে তাদের পর্যবেক্ষণ করছি। তখনই মনের মধ্যে কেমন একটা টিপ টিপ করে মুহূর্তে
অস্থিরতা গ্রাস করে আমাকে। আমি সেই অস্থিরতা নিয়ে দ্রুত চারপাশে চোখ বুলে ওনাকে খুঁজে চলছি, কারণ আমার এই অস্থিরতা ওনার জন্য। আমার কেমন জানি মনে হচ্ছে উনি আমার চারপাশে কোথাও আছে, কিন্তু আমার চোখের আড়ালে, যার জন্য আমি ওনাকে দেখতে পাচ্ছি না। ধৈর্য সহকারে অনেকক্ষণ খোঁজার পর ওনাকে কোথাও দেখতে না পেয়ে হতাশ চোখে আহত মনে নিজের মনে ঘুরে নিতে অবশেষে চোখে পড়ে অনাকাঙ্ক্ষিত ব্যক্তিটি, মানে ওনাকে। নীল স্যুট পরার অবস্থায় এক কোনায় হাতে ওয়ান গ্লাস ধরে দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার ফোনের ওপর। আর তার সাথে দাঁড়িয়ে আছে দুজন মধ্যে বয়স্ক পুরুষ আর একজন অতি সুন্দরী তরুণী। তিনজনে হয়তো বিজনেস ক্লায়েন্ট হবে, তাই হয়তো ওনার সাথে দাঁড়িয়ে আছে। কিন্তু মেয়েটাকে কেন জানি আমি মেনে নিতে পারছি না ওনার পাশে দাঁড়ানো দেখে। ভিতরে কেমন একটা খারাপ লাগা কাজ করছে প্রচণ্ডভাবে। নিহা আপু বিয়েটা সম্পন্ন হলো কিছুক্ষণ আগে, কিন্তু নিহা আপুর বিয়েতে বিন্দুমাত্র মনোযোগী হতে পারিনি আমি। কিছুক্ষণ পরপর শুধু ওনার ভিতের দিকে তাকিয়েছি আমি, কিন্তু উনি ভুল করেও একবারের জন্য তাকায়নি আমার দিকে। আমার এমন তাকাতাকি পর্ব ভিতরে দিয়ে নিহা আপুর বিদায় পর্বটা শুরু হয়ে যায়। নিহা আপু কান্না করতে করতে সবার কাছ থেকে বিদায় নিয়ে এগিয়ে যায় গেটের দিকে। সবাইকে এগিয়ে যেতে দেখে আমি আবারও জায়গায় দাঁড়িয়ে আছি ভাবলেহীনভাবে। আমি জায়গায় স্থির দাঁড়িয়ে থাকতে পাশ থেকে একটা হাত শক্ত করে চেপে ধরে নিজের সাথে করে নিয়ে যেতে লাগলো টেনে হিসড়ে। হঠাৎ করে এমন ঘটনা চমকে উঠে আমি হাতের মালিকের দিকে তাকাতে চোখ পড়ল ডলি আপুকে। উনি আমার হাত শক্ত করে চেপে ধরে কোথাও নিয়ে যেতে লাগলো। আশেপাশে পরিচিত কেউ নেই, আপাতত সবাই নিহা আপুর সাথে নিচে গেছে বিদায় দিতে। উনিও আশেপাশে কোথাও নেই। আর ডলি আপু সেই সুযোগে আমাকে কোথাও নিয়ে যেতে লাগলো। আর ডলি আপু এমন করে চেপে ধরা উত্তেজিত কণ্ঠে আমি বলে উঠি, আপু তুমি আমাকে কোথায়? আর হাতটা ছাড়ো প্লিজ, আমি ব্যথা পাচ্ছি তো। আপু আমার কোনো কথা না শুনে আমার হাতটা টেনে বাড়ির পিছনে রাস্তা দিকে আমাকে বাড়ি থেকে বের করে রাস্তা দিয়ে আসে। সেখানে আগে থেকে ডলি আপুর মা বাবার সাথে কয়েকটা ভাড়া করা গুন্ডা টাইপের লোকও দাঁড়িয়ে আছে হাতে হকি স্টিক নিয়ে। আমি সবাইকে দেখে ভয়ের সাথে সাথে চমকে উঠি আর ডলি আপুকে প্রশ্ন করে উঠে বলি, আপু তুমি আমাকে এখানে কেন এনেছো? প্লিজ আমাকে যেতে দাও, ভয় লাগছে আমার তোমাকে। বাকি কথাগুলো শেষ করার আগে ডলি আপু আমার গালে পরপর দুটো থাপ্পড় বসায়। থাপ্পড়গুলো এতটাই জোরে ছিল যে আমি তাল সামলাতে না পেরে উপর হয়ে রাস্তায় পড়ি। ডলি আপু আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে, আমাকে শব্দ করার সুযোগ না দিয়ে আমার গলা চেপে ধরে শক্ত হাতে। ডলি আপুর এমন রূপ দেখে কলিজা কেঁপে কেঁপে ওঠে বারবার। ডলি আপু আমার সাথে কেন এমন করছে তা আমি জানি না, তাই কান্না করতে করতে নিজের দুহাত দিয়ে ডলি আপুর হাত থেকে গলা ছাড়ানোর চেষ্টা করতেই চলছি আমি। তখনই ডলি আপু প্রচণ্ড রেগে বলে উঠে, তোকে মারার জন্য এখানে নিয়ে এসেছি আমি। আজকে তোকে মেরে নিজের স্বপ্ন পূরণ করব আমি। তাই ডলি আপুর আবারও বসা অবস্থা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পাশ থেকে একটা গুন্ডা লোকের কাছ থেকে হকি স্টিক নিয়ে আমার মাথার মাঝে বরাবর বাড়ি মারার জন্য উঁচু করে পাশ থেকে কেউ চিৎকার কিছু একটা বলে ওঠে। আমি রাস্তা উপর হয়ে পড়ে থাকা অবস্থায় সামনের দিকে তাকাতে চোখ পড়ল ওনাকে উনি পাগল পাগল হয়ে প্রাণপূর্ণ দৌড়ে আসছে আমার দিকে, সাথে চিৎকার করে ডলি আপুকে উদ্দেশ্য করে বলছে, নো নো ডলি, নো ডলি, ডলি ওর মাথায় মারিস না প্লিজ। ডলি আপু অন্যকে আমাদের দিকে দৌড়ে আসতে দেখে চমকে ওঠে। হয়তো এই মুহূর্তে ওনাকে এখানে আশা করি ডলি আপু তা আপুর ফেস দেখে বুঝতে পারছে আমি। ডলি আপু ওনাকে দেখে খানিকটা ভগে গিয়ে ওনার দিকে এক পলক তাকিয়ে থেকে আবার আমার দিকে তাকায়, পরে প্রচণ্ড রেগে আমার মাথা আঘাত করার জন্য আবার হকি স্টিকটা উপরে তুলে বাড়ি মারতে উনি আবারও দৌড়াতে দৌড়াতে চিৎকার করে বলে উঠে, ডলি স্টপ, ওর মাথায় আঘাত করিস না প্লিজ। সেটা সহ্য করতে পারবে না সেটা ডলি। উনি এমন চিৎকার করে কথাগুলো বলতে বলতে অনেকটা আমার কাছে চলে আসে। ওনাকে আমাদের কাছে চলে আসতে দেখে ডলি আপু দ্রুত লাঠিটা ফেলে এক হাতে বন্দুক নিয়ে অন্য হাতে শক্ত করে আমার চুলের মুঠি ধরে টেনে দাঁড় করিয়ে আমার মাথার নিচে হাতে বন্দুকটা চেপে ধরতে উনি দৌড়ে এসে আমাদের সামনে দাঁড়ায়। ডলি আপু ওনাকে আমাদের সামনে দাঁড়াতে দেখেই আপুর ও
ওনাকে দেখে আমার মাথায় বন্দুকটা আরও খানিকটা চেপে ধরে গুলি করার জন্য। উনি ডলিয়াপুকে এমন করতে দেখে সাথে সাথে আমাদের দিকে তাকিয়ে থেকে 2 হাত সামনে দেখিয়ে সান্ত্বনা দিতে দিতে সান্ত্বনা সুরে ডলিয়াপুর উদ্দেশ্য করে বলে উঠি, ওকে ওকে কুল ডলি, তোর যা চাই আমি তোকে দিব, তুই হৃদকে কিছু করিস না প্লিজ। আর জীবনে প্রথম আমি কারো কাছে রিকোয়েস্ট করছি, তুই সেটা শুনে আপাতত। এমনিতে হৃদের মাথা আঘাতটা এখনও ঠিক হয়নি, আর এটার জন্য ওকে বাঁচতে অনেক কষ্ট করতে হয়েছে আমাদের। তুই প্লিজ ওর মাথাটা আঘাত করিস না। ওনাকে এমন করে বলতে দেখে কপাল কুঁচকে এলো ডলিয়াপুর। আপু ওনাকে উদ্দেশ্য করে স্বাভাবিকভাবে বলে ওঠে, লাইক সিরিয়াল হৃদ, তোমার কি আমাকে বোকা মনে হয় এই মেয়েটার মতো? আর তুমি যে লাইফে প্রথম রিকোয়েস্ট করেছো সেটা এই মেয়েটার জন্য, কারণ আমি জানি তোমার প্রাণটা এই মেয়েটার মধ্যে আছে, তাই তুমি এতটাই নরম হয়ে কথা বলছো। হয়তো হৃদ খান কথা কম, হাতটা বেশি চলে, আর এটা ওয়ার্ল্ডের সবাই জানে। আর আমি যে এই মেয়েটাকে ছেড়ে দিব অমনি তোমার আসল রূপটা বেরিয়ে আসবে মুহূর্তে। তাই আমার সাথে ওভার স্মার্ট সেজো না হৃদ। আর এই মেয়েটা তো আমি মেরেই ফেলবো আজকে, কেউ থামাতে পারবে না আমায়, তুমিও না হৃদ। ডলিয়াপুর এমন কথা শুনে আমি কান্না করতে থাকি। ওনার দিকে করুণভাবে তাকিয়ে থেকে উনি আমার দিকে এক পলক তাকিয়ে থেকে প্রচণ্ড রেগে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, আর শিওর ডলি, আমার হৃদে যদি কিছু হয় তোর সাথে সাথে তোর বংশের পরম্পরায় সব কটাকে মেরে দিব আমি, কাউকে বাঁচতে দিব না আমি। ওনার এমন শক্ত গলার কথাগুলো শুনে ডলিয়াপু কোনো রকম হেলদোল হলো না, উল্টো আরও স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে, মেরে দাও, আমার কি, আমি যখন বাঁচবই না তখন বংশধর দিয়ে কি করব আমি আজব? তুমি তো আজকের পর থেকে আমাকে বাঁচিয়ে রাখবে না, তো আমি কেন তোমার হৃদকে বাঁচিয়ে রাখতে যাব? আর তুমি তো আমাকে ভালোবাসো না, এই মেয়েটাকে ভালোবাসো, তাই আমি তোমার ভালোবাসা মানে তোমার সোনার বউ হৃদকে তো মারবই, সাথে তোমাকেও মেরে দিব আজকে। তোমাদের মারার পর তোমার ফ্যামিলিও আমায় মেরে দিবে, তাই আমি নিজেও যখন মরব তখন একা কেন মরব, সবাইকে সাথে করে নিয়ে মরি কি বলো? ইউ আর জয়েন্ট ফ্যামিলি। কথাগুলো বলে ডলিয়াপু আমার মাথায় বন্দুকটা চেপে ধরে। কিছু একটা ভেবে থেমে যায়, পরে নিজেকে নিজের মতো করে আপন মনে বলে উঠে, আগে তোর বউকে মারা যাবে না, এই ভুলটা আমি করতে পারবো না এই মুহূর্তে, কারণ আগে যদি তোর বউকে মারি তাহলে তুই বউ মরার শুক্রে দিশেহারা হয়ে মুহূর্তে আমাদের সব কটাকে মেরে দিবি এক পলকে, তাই আগে ওকে না মেরে তোকে মারতে হবে। হৃদ তুমি যখন আমার হতে পারোনি, তাই অন্য কারো হতে দিব না আমি। কথাগুলো বলে ডলিয়াপু এক হাতে আমার হাতটা শক্ত করে চেপে ধরে আর অন্য হাতে ওনার দিকে বন্দুকটা তাক করে শ্যুট করার জন্য। ডলিয়াপুকে এমন করতে দেখে মুহূর্তে আমি পাথরের মতো জমে যায়। ওনার যদি কিছু হয় তাহলে আমি নিজেও মরে যাব, ওনাকে ছাড়া এক মুহূর্ত কাটাতে চাই না আমি ওনাকে চাই। উনি নেই তো আমিও নেই। ডলিয়াপু শ্যুট করার সাথে সাথে আমি পাগল হয়ে বাচ্চার মতো ডলিয়াপুর হাতটা ছাড়িয়ে প্রাণ শূন্য দৌড়াতে কেউ কিছু বুঝে ওঠার আগে ওনাকে আমি শক্ত করে জড়িয়ে ধরি। আমার জড়িয়ে ধরার সাথে সাথে একটা গুলি এসে লাগে ওনার হাতে। আমার হঠাৎ ধরে এসে জড়িয়ে ধরার কারণে উনি জায়গা থেকে খানিকটা নড়ে যেতে গুলিটা ওনার হাতে লাগে, নয়তো গুলিটা ওনার বুকে লাগতো। আমি হঠাৎ জড়িয়ে ধরার কারণে উপস্থিত সবাই খানিকটা চমকে ওঠে। আমি ওনাকে জড়িয়ে ধরার সাথে সাথে উনি আমাকে দুহাত আঁকড়ে নেয় শক্ত করে নিজের মাঝে, আর আমি ওনাকে গুলি খেতে দেখে মুহূর্তে যেন নিজেকে হারিয়ে ফেলি। বুকটা যেন ছিঁড়ে যাচ্ছে, অসহ্যকর ব্যথা। নিজের মানুষটাকে মানে আমার উনি গুলি খেয়েছে, তাও আমাকে বাঁচাতে গিয়ে, এটা যেন কিছুতেই মেনে নিতে পারছি না আমি। তাই পাগল হয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ওনার হাতে গুলি খাওয়ার জায়গাটা দেখতে দেখতে কান্নার অবস্থা বলে উঠি, আপু প্লিজ ওনাকে মেরো না, ওনার কিছু হলে আমি ওনাকে ছাড়া বাঁচতে পারবো না, তুমি আমাকে মেরে ফেলো তবু ওনাকে ছেড়ে দাও, আমার ওনাকে চাই। আমার এমন পাগলামো না উনি যেন খানিকটা চমকে উঠে পড়ে। বর্তমান অবস্থা বুঝে আদুরি এক হাতে আমার মাথা বুলিয়ে দিতে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতে বলে ওঠে, হৃদ আমি আছি তো, ভয় কেন পাচ্ছ সোনা? দেখো আমি একদম ঠিক আছি, আর গুড গার্লরা কান্না করে না, কিন্তু আমার সোনা বউ ভালো কান্না করে না।
ওনার এমন কথায় আমি ওনাকে আরও শক্ত করে দুহাতে চেপে ধরে বুকের মধ্যে নিজের মুখ লুকিয়ে কান্না করতে থাকি আর বলতে থাকি যে ডলি আপু, ওনাকে মেরে দিও না প্লিজ, আমার ওনাকে চাই। আমার কথাগুলো বলার সাথে সাথে ডলি আপু আবার শ্যুট করে আমাদের দিকে। ডলি আপু গুলি করার সাথে সাথে উনি আমাকে নিয়ে অন্যদিকে ঝুঁকে যায়, এতে করে গুলিটি আমাদের পাশ দিয়ে অন্য দিকে চলে যায়। ডলি আপু আবারও গুলি করে, তার আগে উনি আমাকে জড়িয়ে ধরে অবস্থায় নিজের একটা পা দিয়ে লাথি মেরে মাটিতে পড়ে থাকে হকি স্টিকটা ডলি আপুর দিকে ছুঁড়ে মারতেই আপুর হাতে থাকা বন্দুকটা নিজে পড়ে যায়, আর সাথে সাথে সেটা উনি নিজের হাতে ক্যাচ করে নেয়। হাতে বন্দুকটা ঘুরাতে ঘুরাতে বাঁকা দৃষ্টিকে ডলি আপুর দিকে তাকিয়ে থেকে বাঁকা হেসে ইনোসেন্ট ফেস করে ডলি আপুকে উদ্দেশ্য করে বলে উঠে, ডলি বেবি, ইউ আর ফিনিশ। রীতির এমন কথা মুহূর্তে ডলি বাবা মা এবং ডলির সাথে তার ভাড়া করা গুন্ডারা জড়সড় হয়ে বারবার শুকনো ঢোক গিলতে লাগে, সাথে ভীতু চোখে রীতের দিকে তাকিয়ে থেকে, কারণ তারা সবাই জানে তাদের সাথে কি হতে চলছে। রীত তাদের কাউকে জানে ছেড়ে দেবে না। এখন রীতের হাত থেকে নিজেদেরকে কিভাবে বাঁচাবে সেই টেনশন এক অপরের দিকে তাকাচ্ছে বারবার। ডলি ভাড়া করা গুন্ডারা প্রথমে জানতো না যে রীত খানের বিরুদ্ধে কাজ করতে হবে তাদের, জানলে কখনই তারা ওয়ার্ল্ডের মাফিয়া কিংয়ের বিরুদ্ধে যাওয়া দুঃসাহস করতো না এই জীবনে। কিন্তু পরে যখন রীতকে চোখের সামনে দেখতে পেল, তখন তারা বুঝতে পারে যে রীত খানের বিরুদ্ধে ভাড়া করা হয়েছে তাদের। তখনই তারা ভয়ে সিটিয়ে যাওয়ার অবস্থায় রীত খান থেকে ক্ষমা চেয়ে নিত। কিন্তু ডলি তার রীতের কথার মাঝে তারা নিজেদের কথাগুলো বলার সময় হয়ে ওঠেনি। কিন্তু এখন যখন রীতের হাতে বন্দুকটা চলে যায়, তখনই ডলি ভাড়া করা গুন্ডারা মুহূর্তে হুমড়ি খেয়ে পড়ে রীতের পায়ের কাছে। রীতের পায়ের কাছে পড়তে চোখ তুলে তাকায় ওদের দিকে রীত। গুন্ডাগুলোর দিকে রীতকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে দেখে গুন্ডাগুলোর মধ্যে থেকে একজন ভয়ে জড়সড় হয়ে কাঁপা কাঁপা গলা দ্রুত বলে উঠে, বস ক্ষমা করে দেন আমাদের, আমরা জানতাম না যে এই ডলিকে দেখে আমাদের আপনার বিরুদ্ধে ঠিক করেছে। সত্যি বলছি, জানলে কখনই আসতাম না এখানে। প্লিজ বস, আমাদের জানে মারবেন না, আমরা আর কখনই এমন দুঃসাহস দেখাবো না। আপনি বললে তো আমরা এই শহর ছেড়ে চলে যাব, তবুও জানটা ভিক্ষা চাচ্ছি আমরা। গুন্ডাগুলো এমন কথায় ডলি আরও এক ধাপ ভয় বেড়ে যায়। যাদের উপর ভরসা করে রীতকে হুমকি দিচ্ছিল সেই তারাই এখন ভয়ে রীতের কাছে নিজের জীবনে ভিক্ষা চাইছে। ডলি পরিস্থিতির শিকার হয়ে ভীষণ বাজেভাবে ফেঁসে যায়। ডলি, তার বাবা মা এই মুহূর্তে হৃদের সামনে কিছু বলার মতো সাধ্য তাদের কারোই, তাই চুপচাপ দাঁড়িয়ে থেকে হৃদের হাতে মরা ছাড়া আর কোনো উপায় নেই। গুন্ডাগুলো এমনি আকুতি সুরে কথাগুলো বলতে দেখে মায়া কান্না করতো অবস্থা হৃদের বুকে থেকে নিজের মাথাটা তুলে ঘাড় ঘুরিয়ে তাকায় নিজের দিকে। তখনই চোখে পড়ল হৃদের পা জড়িয়ে ধরা অবস্থায় গুন্ডাগুলোকে। মায়া এক পলক গুন্ডাগুলোর দিকে তাকিয়ে থেকে কান্না অবস্থায় আবারও শক্ত করে জড়িয়ে ধরে নিজের মাথা হৃদের বুকে চেপে ধরে মুখ লুকায়। মায়ের কেমন করতে দেখে আদুরি এক হাত মায়ের মাথায় শক্ত করে চেপে ধরে হৃদ। এই মুহূর্তে মায়ের সব কিছুর জন্য ভীষণভাবে ভয় পাচ্ছে। এখন যদি হৃদ মায়ের সামনে ডলি তার ভাড়া করা গুন্ডারা এগুলো কিছু করতে চায়, তাহলে এতে করে মায়ের মাথা মস্তিষ্ক চাপ পড়তে পারে সেটার জন্য। আর এমনটা হবে মায়ের কাছে অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে। তাই ওদের সবার সাথে যা করতে হবে সেটা একান্ত ব্যক্তিগতভাবে করবে, মানে মায়ের চোখের আড়ালে ওদেরকে শাস্তি দিতে হবে। হৃদ সব কিছু আপন মনে ভেবে মায়ের দিকে এক পলক তাকিয়ে থেকে আবারও তাকায় ডলির দিকে তাকায়। পরে কিছু একটা আনমনে ভাবে বন্দুকটা ডলির দিকে তাক করা অবস্থায় নিচে গুন্ডাগুলোর দিকে তাকিয়ে থেকে ভুরু কুচকে বলে উঠে, ক্ষমা করাটা আমার রুলসের মধ্যে পড়ে না, তাই তোদের করতে পারছি না এই মুহূর্তে। তবে তোরা যদি আমার কথা মতো কাজ করিস তাহলে তোদের জানটা ভিক্ষা দিতে পারি আমি, কিন্তু কম হলেও তোদের শাস্তি পেতে তো হবেই। আসলে বউ কারো প্রতি বিন্দুমাত্র মায়া কাজ করে না আমার, তাই সত্যে রাজি থাকলে বল, নয়তো। রীতের বাকি কথাগুলো শেষ করার আগে তুমুল গতিতে গুন্ডাগুলো নিজের মাথা একসাথে নাড়িয়ে ঝটপট উত্তরে বলে উঠে, রাজি রাজি, আমরা রাজি বস, আপনার সব সত্ত্বে আমরা রাজি। সিয়ত ভুরু কুচকে গুন্ডাগুলো নিজেদের মাথা নাড়িয়ে সুমতি জানাতে রীত আবারও ডলি ওর বাবা মার দিকে তাকিয়ে থেকে বাঁকা হেসে গুন্ডাগুলোকে উদ্দেশ্য করে বলে ওঠে, বেশি কিছু না, তোদের ডলি ম্যাডাম ও তার মা বাবা এখানে দাঁড়িয়ে থাকতে
বোর হচ্ছে ভীষণভাবে, তাই তাদের থাকার ব্যবস্থা করা হোক। ওদের স্পেশাল থিওরি মানে ওনাদের স্পেশাল খাতির যত্ন করার জন্য আমাদের স্পেশাল গোডাউনে নিয়ে যা। যতক্ষণ না আমি আসছি ততক্ষণ ওদের ফুটন্ত গরম পানিতে দাঁড় করিয়ে রাখবি, বাকিটা আমি এসে দেখে নিব। এবার যা তোদের ম্যাডামকে নিয়ে। কথাগুলো বলার সাথে সাথে গুন্ডাগুলো তুমুল গতিতে উঠে দাঁড়িয়ে ডলি এবং তার বাবা মার গলা ছুঁয়ে চেপে ধরে নিয়ে যেতে লাগলো। ডলিকে টেনে হেঁচড়ে নিয়ে যেতে যেতে ডলি চিৎকার করে হৃদকে থামাতে বলে সব কিছু, কিন্তু হৃদ ডলির এমন চিৎকার দেখে সেদিকে তাকিয়ে থেকে বাঁকা হেসে উঠে পড়ে। হাতে থাকা বন্দুকটা মাটিতে ফেলে আসিফকে কল দেয় ওদের কাছে এসে মায়াকে এখান থেকে নিয়ে যেতে। বাড়ি আসিফকে কল করে মোবাইলটা নিজের পকেটে গুজে নিজের দুহাতে মায়াকে জড়িয়ে ধরে শক্ত হাতে মায়ের আবেশে হৃদের বুকের মধ্যে নিজের জায়গা করে নেয় পরম যত্ন। দুজনে দুজনকে চোখ বন্ধ করে জড়িয়ে ধরে থাকে বেশ কিছুক্ষণ। ওদের এমন জড়িয়ে ধরা অবস্থায় খানিক বাদে আসিফ গাড়ি নিয়ে এসে ওদের সামনে দাঁড়ায়। গাড়ির হর্নের শব্দ ঘুর ভাঙে। হৃদের এক পলক গাড়ির দিকে তাকিয়ে থেকে আস্তে করে মায়াকে নিজের বুকের ওপর থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে মায়া ঝাটকা দিয়ে হৃদের হাতটা সরিয়ে দেয় নিজের উপর থেকে, পরে আবার শক্ত করে চেপে ধরে হৃদের বুকের মাঝে।